দেখো, আজ আমাদের পড়ার যে বিষয়টা রয়েছে বা যে বিষয়টা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে শিশু বিকাশে তার বংশগতি এবং তার পরিবেশ কেমন ভাবে প্রভাব বিস্তার করে। অর্থাৎ একটা শিশু জন্ম থেকে কিভাবে নিজেকে বিকশিত করছে এবং বিকাশের যে বিভিন্ন স্তরে দুটো প্রধান উপাদান বংশগতি এবং তার পারিপার্শ্বিক যে অবস্থা বা পরিবেশ কিভাবে প্রভাব বিস্তার করছে, আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব। ফার্স্ট দেখো, বংশগতি। দেখো, একটা বাচ্চা জন্মের সময় যে সমস্ত বৈশিষ্ট্যগুলো তার মা বাবা হোক অথবা তার পূর্বপুরুষ হতে পারে, কেউ কাকু, কেউ মামা, কেউ দাদু, এদের কিছু জিনগত বৈশিষ্ট্যকে বহন করে আছে, যে জিনগত বৈশিষ্ট্যগুলি শিশুর বিকাশের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক কথায় বংশগতি কি? শিশু যে সমস্ত বৈশিষ্ট্যগুলো তার বংশগতির মাধ্যমে পেতে পাবে, হতে পারে তার রং, অথবা তার চোখের যে আইবল আছে তার আকৃতি, প্রকৃতি বা কালার, এই সমস্ত কিছুই কিন্তু বংশগতির মধ্যে পড়ছে। এই বংশগতির আমরা কতগুলো দিক তুলে ধরেছি, মানে বংশগতি শিশুর এই এই দিকগুলোকে প্রভাবিত করে। প্রথমেই দেখো আছে শারীরিক বৈশিষ্ট্য। একটা শিশুর শরীর কেমন হবে সেগুলো কিন্তু বংশগতির উপর নির্ভর করে। যেমন একটা শিশুর উচ্চতা, দেখবে অনেকেই দেখবে কারো যদি বাবা বেটে থাকে তার সন্তান বেটে হতে পারে, অথবা মা যদি বেটে থাকে তার সন্তান বেটে হতে পারে। অনেক ক্ষেত্রে আবার এটা দেখা গেছে তার ঠাকুরদা বেটে কিন্তু ঠাকুমা লম্বা ছিল, পরবর্তীকালে তার বাবা লম্বা হয়েছে কিন্তু সে বেটে হয়ে গেছে। এইগুলো কিন্তু তার বংশগতিকে বোঝার চেষ্টা করে। অর্থাৎ একটা শিশুর বিকাশের ক্ষেত্রে যে বংশগতি তার শারীরিকের যে দিকগুলো সেগুলোকে প্রভাবিত করতে পারে। আর কি, বংশগতি শিশুর মধ্যে প্রতিভার বিকাশ ঘটাতে পারে। মানে ধরো শিশুটা সঙ্গীতে কেমন হবে, তার গলার যে কণ্ঠস্বর, অথবা তার খেলাধুলার যে দক্ষতা, এছাড়াও আরো আনুষাঙ্গিক যে খেলাধুলো রয়েছে বা দক্ষতা রয়েছে, সেই বিষয়ে তার কেমন প্রদর্শন থাকবে সেগুলো কিন্তু বংশগতি দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আর কি, একটা শিশুর যে আইকিউ বা তার যে মানসিক সক্ষমতা, এগুলো কিন্তু বংশগতির দ্বারা প্রভাবিত হতে পারে। যে আমরা ধরে নিতে পারি, আগের দিনও বলেছি আমি এই বিষয়টা, যে বাবা মা যদি বুদ্ধিমান হয়ে থাকে ছেলে বুদ্ধিমান হওয়ার সম্ভাবনা থাকে। এবারে দেখা যায় যে স্যার এটা তো অনেক সময় হয় না, তো কেন হয় না আমরা পরের স্লাইডে আসবো। কিন্তু এই স্লাইডে এটুকুই জানার চেষ্টা করব যে যার বাবা মা বৌদ্ধিক সম্পন্ন ব্যক্তি যদি হয়ে থাকে, তাহলে কিন্তু সেই শিশুর মধ্যেও এই বৌদ্ধিক যে ক্ষমতাগুলো কিন্তু পরপর পরপর কিন্তু আসবে। এরপরে স্বভাব এবং ব্যক্তিত্ব, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেমন, একটা শিশুর স্বভাব কেমন হবে, সে শান্ত হবে না দেখবে অনেকে চঞ্চল, খুব জলদি রেগেও যেয়ে থাকে, এগুলো কিন্তু মা বাবার কাছ থেকে, এগুলো পরিবারের থেকে আসছে। তাহলে একটা শিশুর স্বভাব এবং তার ব্যক্তিত্ব তার পরিবেশ দ্বারা অর্থাৎ বংশগতির দ্বারা প্রভাবিত হচ্ছে। আর কি, রোগ প্রবণতা। অনেক বাচ্চা আছে দেখবে, আমি লক্ষ্য করেছি, বাবার মধ্যে বা বাবার চোখে চশমা রয়েছে, বাচ্চার একদম ছোট্টবেলা, কত হবে বড়জোর সে 5 থেকে 7 বছর, তার চোখে কিন্তু চশমা লেগে গেছে। এগুলো কিন্তু বংশগতি থেকে আসে। যেমন আমি দুটো উদাহরণ দিই, যেমন ডায়াবেটিস অথবা হৃদরোগ, মানে যেটাকে আমরা বলতে পারি হার্টের সক্ষমতা। এই সমস্ত রোগগুলো কিন্তু বংশগতি মারফত এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মকে প্রভাবিত করতে পারে। যেমন আমরা চোখের যে উদাহরণটা দিলাম, আমি অনেক শিশুকেই দেখেছি, আমারই একজন স্যার ছিলেন, তো ওনার যে বাচ্চা, স্যারের চোখে চশমা ছিল, ওনার বাচ্চার 7 বছর বয়সে চশমা লেগেছে।
তুমি আমাকে বলো যে একটা ছোট বাচ্চা 7 বছরে তার কি এমন শরীরে ডেফিসিয়েন্সি রয়েছে যে তার জন্য এটা হয়েছে, এটা তার বংশগতি দ্বারা প্রভাবিত হয়েছে। তাহলে একটি শিশুর বিকাশের ক্ষেত্রে বংশগতি, তার শারীরিক বৈশিষ্ট্য, তার প্রতিভা, তার বুদ্ধিমত্তা, মেধা, স্বভাব এবং ব্যক্তিত্ব, পাশাপাশি তার মধ্যে যে রোগ প্রবণতা, এই সমস্ত কিছুগুলি তার বংশগতি দ্বারা প্রভাবিত হয়ে থাকে। নেক্সট স্লাইডে আসছি আমরা, পরিবেশ। দেখো, অনেকের মধ্যে একটা ছোট্ট ভুল ধারণা রয়েছে, পরিবেশ মানে আমাদের চারপাশে যা কিছু আছে। না, পরিবেশ মানে কখনোই আমাদের চারপাশে যা কিছু আছে সেটা আমাদের পরিবেশ নয়। পরিবেশ বলতে আমাদের চারপাশে যা কিছু আছে, যাদের সঙ্গে আমরা মিথস্ক্রিয়ার মাধ্যমে যুক্ত, যাদের সঙ্গে আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যুক্ত। একটি শিশুর ক্ষেত্রে একই রকম তার পরিবার, স্কুল, সমাজ এবং সংস্কৃতি বিভিন্নভাবে ক্রিয়া প্রতিক্রিয়ায়। এখানে কিন্তু আমি গরু, ছাগল, ঠিক আছে, পুকুর, এগুলো কিন্তু লিখিনি। আমি কি লিখেছি? পরিবার, স্কুল, সমাজ এবং সংস্কৃতি। আমি তার পাশের গাছপালা এগুলোও কিন্তু লিখিনি। অর্থাৎ এক্ষেত্রে শিশুর পরিবেশ মানে শিশু যাদের সাথে মিথস্ক্রিয়া করছে, যাদের সাথে সে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যুক্ত, সেটাকেই পরিবেশ বলুন। তাহলে নেক্সট দিন থেকে কিন্তু এটা যেন মাথায় থাকে, পরিবেশ মানে শুধুমাত্র আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা কিন্তু নয়। পরিবেশ বলতে আমাদের চারপাশে যা কিছু রয়েছে, যার সাথে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া অথবা মিথস্ক্রিয়ার দ্বারা যুক্ত। এবারে এই পরিবেশ একটা শিশুর বিকাশের ক্ষেত্রে কি কি প্রভাব বিস্তার করে থাকে। প্রথমেই দিয়েছি দেখো, পারিপার্শ্বিক পরিবেশ। একটা শিশুর, এই যে আগে বললাম না, উচ্চতা বা তার স্বভাব পরিচিতি, এগুলো কিন্তু বংশগতি থেকে আসে। বংশগতির পাশাপাশি কিন্তু পরিবেশও প্রভাবিত করে। হয়তো কারো বংশগতি সে পরিবার থেকে পেয়েছে শান্ত সুলভ, কিন্তু এমন একটি পরিবেশে তাকে রাখা হলো, সে সেখানে চঞ্চল হয়ে উঠতেই পারে। সে সেইখানে বিভিন্ন ধরনের যে অস্বাস্থ্যকর আচরণ সেইগুলোও করতে পারে। আর কি, সেই শিশুর শিক্ষা এবং বিদ্যালয়, এক্ষেত্রে কি বলতে পারি, একটা শিশু বিকাশের ক্ষেত্রে একটা ভালো স্কুল এবং তার ভালো শিক্ষক খুবই প্রয়োজনীয়। অর্থাৎ শিশুর মধ্যে পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে এখানে ভালো স্কুল মানে কি বিরাট ইনফ্রাস্ট্রাকচার না, তার শরীর মন ভালো রাখবে এমন স্কুল, তাকে আমরা ভালো স্কুল বলছি। আর শিক্ষকের প্রভাব, এইটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের টপিকে আমরা অবশ্য দেখব সামাজিকীকরণের ক্ষেত্রে শিক্ষক কিভাবে প্রভাবিত করে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভালো স্কুল এবং শিক্ষক একটি শিশুর বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। তারপরে আসছি আমরা সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব। সাপোজ ধরো একটা শিশু যে সমাজে রয়েছে, সেই সমাজের মূল্যবোধ সেই শিশুর বিকাশের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই সমাজ কেমন ধরনের নিয়ম কানুন, কেমন ধরনের আচার অনুষ্ঠানকে মেনে চলে, শিশুর মধ্যে সেগুলোই আস্তে আস্তে বিকাশ হবে। দেখবে অনেক শিশু মা বাবাকে অনুকরণ করার চেষ্টা করে। মা বাবা যদি এই এই বিষয়গুলো করে থাকে, সাপোজ ধরলাম আমি যদি আমার যে কোনো কাজে বেরোনোর সময় আমি যদি আমার মাকে বা বাবাকে, যে যখন আমার সামনে থাকে তাকে যদি আমি প্রণাম করে যাই, তাহলে একই রকম ভাবে আমার যে সন্তান হবে বা আমার যে শিশুটি হবে, সে কিন্তু আমাকে দেখে একই রকমটাই শিখবে। অর্থাৎ একটা শিশুর শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং তার সাংস্কৃতিক ও সামাজিক এই বিষয়গুলোর সর্বাঙ্গীন বিকাশ এই সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব কিন্তু গুরুত্বপূর্ণ। আর কি, পুষ্টি এবং স্বাস্থ্য, এটা আগেও আমি বলেছি, একটা শিশুর বৌদ্ধিক ক্ষমতা তার
পুষ্টি এবং স্বাস্থ্যের উপর নির্ভর করে। তোমার যদি মাথার যন্ত্রণা অসহ্য পর্যায়ে চলে যায়, তুমি যতই জ্ঞানী হও না কেন, তুমি পড়ার মধ্যে কনসেন্ট্রেট করতে পারবে না। তুমি খুব বুদ্ধিমান ছেলে, খুবই ভালো বলতে পারো, কিন্তু তোমার যদি শারীরিক অসুস্থতা থাকে, তাহলে তোমার থেকে সেই রকম যে ভালো একটা রেজাল্ট পাওয়া কিন্তু সম্ভব নয়। তাই পুষ্টি এবং স্বাস্থ্য শিশুর শারীরিক এবং মানসিক উভয় বিকাশের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। আর অভিজ্ঞতা ও সুযোগ, অর্থাৎ একটি শিশু সে যখন কোনো কিছু দেখছে, সেখান থেকে সে কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করছে। এই অভিজ্ঞতা অর্জন তার বিকাশের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। যেমন আগের দিন বলেছিলাম, একটা বাচ্চা যদি দেখে যে আগুনে হাত দিয়ে দিলে হাতটা পুড়ে যেতে পারে, এটা হয় সে কাউকে দেখেছে, নতুবা সে কখনো হাত দিয়ে ফেলেছে, তখন তার মধ্যে কি একটা বিকাশ ঘটলো যে আগুনে হাত দিলে হাত পুড়তে পারে। তার একটা মানসিক স্থির হয়ে গেল যে এই জায়গাতে হাত দেওয়া উচিত না। এই যে দুটো বিষয়, একটা বংশগতি এবং একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ ধরো একটা দলা মাটি রয়েছে, এই মাটিটাকে আমি বলতে পারি বংশগতি, অর্থাৎ মাটিটার যে টেক্সচার, মানে তার যে গ্রথন কত সুন্দর হবে, সেই রকম ভাবেই পুতুল তৈরি হবে। এবং শুধু মাটিটা কেমন হবে সেই অনুযায়ী পুতুল তৈরি হয় না, আরো একটা কে থাকে, কারিগর, অর্থাৎ মৃৎশিল্পী। এখানে মৃৎশিল্পী হচ্ছে পরিবেশ। তাহলে মাটিটা ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি আমার কাকর মাটি হয়ে থাকে, তাতে প্রচন্ড বালি রয়েছে, মৃৎশিল্পী যতই ভালো হোক না কেন, সে কিন্তু কোনো একটা ভালো মূর্তি গড়তে পারবেন। আবার যদি মাটিটা খুব ভালো হয়, তার টেক্সচার, স্ট্রাকচার যা যা থাকা উচিত সবই সুন্দর রয়েছে, কিন্তু মৃৎশিল্পী ভালো নয়, তখনও কিন্তু একটি সুন্দর মূর্তি তৈরি করা সম্ভব নয়। তাহলে অবশ্যই আমরা বলতে পারি বংশগতি এবং পরিবেশ পরস্পর একসঙ্গে যুক্ত হয়েই শিশুর সর্বাঙ্গীন বিকাশ করতে পারে। এই যে আমি সুন্দর করে লেখার চেষ্টা করেছি, বংশগতি শিশুর মধ্যে সম্ভাবনার তৈরি করে, আর পরিবেশ সেই সম্ভাবনাগুলিকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করে। মানে এক কথায় আমরা বলতে পারি যে বংশগতির নির্ধারিত দিকগুলিকে পরিবেশ আরো সুস্পষ্টভাবে সমাজে প্রকাশিত করার চেষ্টা করে। অর্থাৎ কোনো শিশু যদি ভালো পরিবেশের মধ্যে থাকে, তাহলে সে ভালোভাবে তৈরি হবে, যদি খারাপ পরিবেশের মধ্যে থাকে, তার মধ্যে অনেক খারাপ গুণ তৈরি হবে। আমার কোনো একটি শিশু, তার মা বাবা খুব সৎ, আমি মানলাম, কিন্তু সে যদি কোনো খারাপ প্রবৃত্তি সম্পন্ন জায়গায় থাকে, হয়তো কোনো একটা স্কুলে গেছে বা কোনো একটা গ্রামে গেছে, যে কোনো জায়গায় সে হয়তো দেখছে যে চুরি করাটা এমন কিছু ব্যাপার নাই, সবাই চুরি করছে, তখন সে যাই করুক নিজেকে বেশি দিন তার বংশগতি দ্বারা আটকে রাখতে পারবে না। অর্থাৎ একটি শিশু সে বংশগতি এবং পরিবেশ এই দুটোকে বহন করেই কিন্তু বেড়ে চলে। দেখো এখানে লিখেছি উদাহরণ হিসাবে, একটি শিশু জন্মগতভাবে খুব বুদ্ধিমান, খুব ভালো, কিন্তু সঠিক শিক্ষা যদি না পায়, সঠিক সহায়তা যদি না পায়, অর্থাৎ পরিবেশ যদি ভালো না পেয়ে থাকে, তাহলে কিন্তু তার বৌদ্ধিক বিকাশ কখনোই ভালো হবে না, তাই না? তাহলে বংশগতি এবং পরিবেশ একটি শিশুকে বিভিন্নভাবে তার সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে থাকে, তাই না? তাহলে ফার্স্ট যে ইউনিটটা আমাদের কমপ্লিট হলো। যদি কারো কোনো প্রবলেম থাকে যে পরিবেশ কি, বংশগতি কি, এবং তারা কিভাবে শিশু বিকাশের ক্ষেত্রে সাহায্য করে থাকে, এই জায়গাতে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারো, না হলে কিন্তু আমরা সামাজিকীকরণে যেতে পারি। দেখো যদি কারো জানার ইচ্ছা থাকে। স্যার শেষ অংশটা আরেকবার রিপিট করুন, ওই শেষ বংশগত ও অংশটা পরিবেশের পারস্পরিক প্রভাব।
হ্যাঁ, হুম, এই এটা জায়গাটাতে আমি একটা। বলার চেষ্টা করছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম যে ধরো তোমার কাছে খুব সুন্দর একটি মাটির দলা রয়েছে, মানে মাটির মধ্যে বালি, মাটির মধ্যে পলি এবং কাদাকণা খুব সুন্দর অনুপাতে রয়েছে, মানে মাটিটি মূর্তির জন্য খুব ভালো, কিন্তু কারিগর ভালো নয়, তাহলে ভালো ধরনের মূর্তি তৈরি হবে না। আবার যদি দেখা যায় মাটিটি খারাপ, তাতে প্রচুর পরিমাণ কাঁকর রয়েছে, বেশি বেশি বালি রয়েছে, তখনও কিন্তু কারিগর যদি ভালো হয়, সেটাই কিন্তু ভালো মূর্তিতে তৈরি করতে পারবে না। তাহলে এক্ষেত্রে মাটি হচ্ছে বংশগতি, অর্থাৎ তার জেনেটিক ক্যারেক্টারিস্টিক শিশু, আর পরিবেশ হচ্ছে তার এই পারস্পরিক থেকে পাওয়া যে উপাদানগুলো, এখানে কারিগরের কথা বলতে পারি। অর্থাৎ একটি শিশুকে বংশগতি সে বিকাশ কেমন করতে পারে, কোন কোন দিকগুলোই করতে পারে, তার সম্ভাবনা তৈরি করে দেয়। আর পরিবেশ কি করে, সেই সম্ভাবনাগুলিকে বাস্তবায়ন করে, অর্থাৎ বাস্তবে সেগুলোকে প্রকাশিত করার চেষ্টা করে। একটা শিশুর মধ্যে বৌদ্ধিক ক্ষমতা আছে, কিন্তু তাকে যদি একটা এমন পরিবেশে রাখলাম সেই বৌদ্ধিক ক্ষমতার ব্যবহার হলো না, তাহলে শিশুর মধ্যে সম্ভাবনা ছিল, কিন্তু পরিবেশ সেই সম্ভাবনার বিকাশ ঘটাতে পারেনি। তাহলে বংশগতি শিশুর মধ্যে থাকা সম্ভাবনা, বা বংশগতি শিশুর মধ্যে বিকাশের সম্ভাবনাগুলিকে তৈরি করে, আর পরিবেশ সেইগুলিকে ভালো রূপ দানের চেষ্টা করে। যেমন উদাহরণটা দেখলে বুঝতে পারবে যে একটি শিশু জন্মগতভাবে খুবই বুদ্ধিমান, খুব বুদ্ধিমান, তুমি দেখতে পাচ্ছ খুব ভালো ভালো উত্তর দিচ্ছে, ভালো পড়ছে, তাকে 10 বছর তুমি এমন একটা করাপ্টেড বা ভালো করে না পড়া একটা পরিবেশের মধ্যে ছেড়ে দাও, তার ওই যে বংশগতি যে খুব বুদ্ধিমান ছিল সে, সেটা কিন্তু আস্তে আস্তে বাধাপ্রাপ্ত হবে, সেটা লোপ পেয়ে যাবে। এটাকেই বোঝানোর আমি চেষ্টা করেছি। কিন্তু একই রকম ভাবে আবারও শেষ কথা বলতে চাই, বংশগতি এবং পরিবেশ উভয়ই সমান গুরুত্বপূর্ণ, দুটোই প্রয়োজন। এই যে একটু আগে যে কথাটা বললাম, পরিবেশ খারাপ হলে যতই বংশগতি ভালো হবে না, আবার বংশগতি খারাপ যদি হয়, পরিবেশ যতই ভালো হোক না কেন, তখনও কিন্তু প্রবলেম হয়। যেমন কোন একটি শিশু আছে, মাথাটি পুরো হাদা গোবা, তুমি তাকে যাই পড়াও না কেন সে ভালো হতে পারে না। আমি দেখেছি, আমি অনেক বাচ্চাকে পড়িয়েছি, তাকে আমি যাই বলছি না কেন সে তার বুদ্ধিকে ব্যবহার করতে পারছে না। তার কারণ কি, তার আইকিউটা কম। আসবো আইকিউ কি ইকিউ কি, এর আগের দিন একবার বলেছিলাম। তো একই রকম পরিবেশ তার ভালো, আমি একটা বাচ্চাকে পড়াচ্ছি সে পাচ্ছে 95, আরেকটা বাচ্চাকে পড়াচ্ছি সে পাচ্ছে 30, 35, 34। তাহলে আমি একজনকে যখন পড়াতে যাচ্ছি আমার যত বুদ্ধি ট্রাঙ্কে করে বয়ে নিয়ে যাচ্ছি, আর আরেকজনকে যাচ্ছি তখন ট্রাঙ্কে চাবি লাগিয়ে দিয়ে চলে যাচ্ছি না। এখানে শিশুর বংশগতি প্রভাবিত করছে, বুঝতে পারলে? হয়তো তাকে ভালো শিক্ষকের সান্নিধ্য পেয়েছে, ভালো স্কুলের খুব নামি দামি স্কুলে পড়ে, কিন্তু সে রেজাল্ট করতে পারছে না। তার কারণ কি, তার বংশগতি সেখানে উইক আছে। অর্থাৎ মা বাবা থেকে যে গুণাবলীগুলো পেয়েছে সেগুলো তার বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে খুব একটা কাজ করতে পারছে না। হতে পারে না, আমার কিছু নেই। আগের দিন একটা গল্প বলেছিলাম মনে করো, সেই একজন রাজকন্যা এবং একজন সায়েন্টিস্ট। রাজকন্যা খুব ফর্সা ছিল দেখতে, কিন্তু মাথা মোটা, এবং যদিও কাউকে এটা বলা উচিত নয় মাথা মোটা, অল্প বুদ্ধি সম্পন্ন। ঠিক আছে, অবশ্যই আমাদের ভাষাগত পরিবর্তন রাখা উচিত। এগুলো কেন বলি, বাচ্চাদের মনে থাকবে। যদি আজ আমি তোমাকে প্রতিবন্ধী শিশু না বলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি, অনেকে হয়তো বুঝতে পারবে না, তাই না? তো এক্ষেত্রে আমি বলছি কি, বংশগতি এবং পরিবেশ দুটোই একযোগে একটি শিশুর যে 4টি দিক আছে, তার শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং সাংস্কৃতিক, এই দিকগুলোকে প্রভাবিত করে বা এই দিকগুলোর বিকাশ করে। অর্থাৎ একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশ সমানভাবে কাজ করে। ক্লিয়ার? এরপরে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। যদি কারো আরো প্রবলেম থাকে বলতে পারো।
নেক্সট যে 3 নাম্বার টপিক আমাদের কমপ্লিট হলো, এবারে 4 নাম্বার যে সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন। দেখবে সোশ্যালাইজেশন টার্মটা আমরা প্রচুর বার ব্যবহার করি, অর্থাৎ একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর সে আমাদের এই পরিবেশের সঙ্গে, আমাদের এই সমাজের সঙ্গে নিজেকে কিভাবে মানিয়ে নিতে পারছে, যে যে প্রক্রিয়ার অনুকরণে বা যে যে প্রক্রিয়া অনুসরণে সে এই সমাজকে অ্যাডপ্ট করতে পারছে, সেটাই তার সামাজিকীকরণ। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি, একজন শিশু সমাজের বিভিন্ন নিয়ম কানুন, আচার অনুষ্ঠান, সংস্কৃতি, সেই সমাজের মূল্যবোধ, সর্বোপরি নিজেকে সমাজের একজন যোগ্য নাগরিক বা সদস্য রূপে পরিণত করতে পারে যে প্রক্রিয়ার দ্বারা, সেই প্রক্রিয়াকেই সামাজিকীকরণ বলতে পারে। এই সামাজিকীকরণের ক্ষেত্রে কিন্তু লার্নিং খুব কাজ করে। বাচ্চা কখনোই জন্ম থেকেই সোশ্যাল হয় না, তাকে শেখানো হয়। সেই শেখানোর ক্ষেত্রে তার পরিবার, তার সহপাঠী এবং তার শিক্ষক, এই 3টি উপাদানই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তার সামাজিক জগৎ খুবই গুরুত্বপূর্ণ। একটা শিশুকে যদি না শেখানো হয় যে বড়দেরকে প্রণাম করা উচিত, সেই শিশু কখনো করবে না। কারণ সে কি মায়ের পেট থেকে যখন এসেছে সে কি জানে যে প্রণাম করতে হয় কি না হয়? হয় সে দেখে অনুকরণ করে, মানে তাই কি লার্নিং হচ্ছে তার, সে অভিজ্ঞতার মাধ্যমে শিখছে যে যারা গুরুজন তাদেরকে প্রণাম করতে হয়। শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, এগুলো আমরা শিখি যে বড়দের মুখে তর্ক করতে নেই। এগুলো জন্ম থেকে আমরা পেয়ে আসি না, এগুলো আমরা দেখে দেখে শিখি। যে আমি যদি একটা সহজ ভাষায়, যদি আমরা দেখি আমার পরিবারের যারা আগে হয়ে আছে, তারা যদি পরিবারের বড় সদস্যদেরকে সম্মান প্রদর্শন না করে, যারা নতুন করে আবার হবে তারা কিন্তু বড় সদস্যদেরকে কিন্তু সম্মান প্রদর্শন করবে না। এইটাই তো নিয়ম। কারণ সামাজিকীকরণ বা সোশ্যাল হওয়াটা জন্ম থেকে হয় না, এটা সমাজে এসে আমরা শিখি, তাই না? তাহলে সোশ্যালাইজেশন মানে কি? এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিশু ধীরে ধীরে সমাজের বিভিন্ন যে নিয়ম কানুন, রীতি নীতি, ঠিক আছে, সংস্কৃতি, সমস্ত কিছুকে আয়ত্ত করার চেষ্টা করে, সমস্ত কিছুকে নিজের মধ্যে অ্যাডাপ্ট করার চেষ্টা করে। অর্থাৎ সে নিজেকে সমাজে অ্যাডাপ্ট করার চেষ্টাটাই হচ্ছে সোশ্যালাইজেশন। দেখো একটা সোশ্যালাইজেশনের কি কি দিক থাকতে পারে বা তার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যালাইজেশন কি? সোশ্যালাইজেশন হচ্ছে আজীবন চলমান প্রক্রিয়া, মানে থ্রু আউট লাইফ এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। একটা শিশু জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত কিন্তু এই সোশ্যালাইজেশন হয়ে যায়। আমি যা দেখেছি যে ধরো সাপোজ না স্যার, একটা মানুষ 50 বছরে কি করে সোশ্যালাইজেশন হয়? হয় কেমন করে হয়? ধরো তুমি আজ তোমার, আমি ধরি ধরি একটা গড় ধরলাম 20 বছর বয়স, আমি জানি না কারো একটা ধরিলাম 20-21 বছর বয়স। তা তুমি এমন একটা সমাজে বড় হয়েছো, সেই কালচার তুমি শিখে গেছো, স্যার আমার মধ্যে তো আর হবে না। তুমি যদি তোমার স্থান পরিবর্তন করো, তাহলে তুমি থাকতে এখানে আমেরিকায় চলে গেলে বিদ্যা গ্রহণের জন্য, সেখানে ইন্ডিপেন্ডেন্ট, সেখানে মা বাবার যে মতামতটা ভুল তাতে প্রোটেস্ট করা, এইটা কিন্তু শেখানো হয় বিদ্যালয়ে। এটা বিদ্যালয়ে শেখানো হয় আমেরিকা, জার্মানি, মানে ইউরোপিয়ান যে কান্ট্রি গুলো রয়েছে এবং আমেরিকা, এখানে যদি মা বাবা ভুল থাকে তাদের উপরে তর্ক করা উচিত বা তাদের কথাবার্তাকে প্রোটেস্ট করা উচিত। আমরা করে দেবো পশ্চিমবাংলায় মা বাবার কথা, দেখি কার কত ক্ষমতা রয়েছে, হ্যাঁ না, পিটিয়ে দিবে একদম। তাহলে তাহলে এই যে সোশ্যালাইজেশন প্রসেসটা আজীবন চলে, তুমি যেই যাও না কেন আমরা অনেক কিছু অ্যাডাপ্ট করতে শিখি, কেমন ভাবে থাকতে হয়,
সমাজের নিয়ম রীতি। যখনই সমাজের নিয়ম রীতি শিখছি, সমাজ পরিবর্তন, নিয়ম নীতি আবার একই রকম ভাবে আমাদেরকে শুরু করতে হবে। আর কি, ব্যক্তি ও সমাজের মধ্যে একটি সম্পর্ক গড়ে তোলে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছে। একটি সমাজ এবং সেই সমাজে থাকা ব্যক্তি, তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এটা সামাজিকীকরণের মাধ্যমেই কিন্তু তৈরি হয়। সমাজের মধ্যে ব্যক্তি সাংস্কৃতিক গুণাবলী, মূল্যবোধ এগুলো শেখে। অর্থাৎ সোশ্যালাইজেশন আমাদেরকে সংস্কৃতি সম্পর্কে জ্ঞান এবং মূল্যবোধের ধারণা এটা কিন্তু শিখিয়ে থাকে। আর আমাদের মধ্যে ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। যদি সোশ্যালাইজেশন মানে আমি এমন একটা সমাজে থাকছি যেখানে মা বাবার মতামতটাই সর্বে সর্বা, তোমার ৪৫ বছর হয়ে গেল মা বাবার মতামত সর্বে সর্বা, তোমার ব্যক্তিত্ব গঠন হবে না। আবার তুমি যদি আমেরিকান কান্ট্রি, তুমি যদি ইউরোপিয়ান কান্ট্রি চলে যাও, তুমি যখন থেকে 18 মানে 18+, তবে থেকেই কিন্তু তুমি ব্যক্তিত্ব তোমার মধ্যে আস্তে আস্তে তৈরি। কেন? তুমি নিজের মতামত প্রকাশের স্বাধীনতা পাবে, এটা কিন্তু মাথায় রাখবে। এরপরে আসছি সামাজিকীকরণের কি কি মাধ্যমগুলো আছে, মানে কোন কোন বিষয়গুলো দ্বারা আমরা সোশ্যালাইজড পিপলে পরিণত হই। ঠিক আছে, আমরা সোশ্যালাইজেশন হয়ে থাকি। প্রথমে আছে পরিবার, এটা নতুন করে কিচ্ছু বলার নেই। পরিবারই হচ্ছে আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে আমরা সমাজের সমস্ত রীতিনীতি শিখি। এই যে প্রণাম করা, বিভিন্ন ধরনের যে সমাজের নিয়ম রীতি এগুলো রয়েছে। দেখবে অনেক পরিবার যখন আমরা মন্দিরের দিকে পেরিয়ে যাই, কেউ প্রণাম করে, আবার কেউ করেনি। কার দ্বারা সে অনুপ্রাণিত হয়েছে? মা বাবার দ্বারা। অর্থাৎ সামাজিক যা কিছু গুণাবলীগুলো আমাদের মধ্যে বিকাশ হয়, তার সবচাইতে প্রধান জায়গায় হচ্ছে কিন্তু পরিবার। যার পরিবার তাকে যেমন ভাবে তৈরি করার চেষ্টা করবে। একটা কথা ছিল, খুব মনে পড়ছে, জন লক বলে একজন মনোবিদ ছিল, বা দার্শনিক বলা উচিত, দার্শনিক ছিল, যে একটা কথা বলেছিল যে শিশু হচ্ছে একটা অলিখিত সাদা কাগজ, তুমি যা যা লিখতে চাও এখানে সেইগুলোই লিখতে পারবে। সেক্ষেত্রে তোমাকে সেই রকম পরিবেশ একটু তুলে ধরার চেষ্টা করতে হবে। আর কি, পরবর্তীকালে আসছে বিদ্যালয়। শিশু এই যে 5 বছর কি 4 বছর বিদ্যালয় যাওয়ার আগের যে পিরিয়ডটা, এইটাতে তার পরিবার প্রথম তাকে সোশ্যালাইজেশন করার চেষ্টা করছে। কিন্তু যখন সে বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করছে, বিদ্যালয়ের বিভিন্ন নিয়ম নীতি শৃঙ্খলা, আমরা জানি প্রার্থনার সময় হাসতে নেই, আমাদেরকে কে শিখিয়েছে? বিদ্যালয় শিখিয়েছে। তাহলে জাতীয় সঙ্গীত বা আমাদের যখন আরো অন্যান্য জাতীয় গীত, এই বিষয়গুলো যখন আমাদের সামনে উপস্থাপন করা হবে, তখন আমাদেরকে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে। এটা কে শিখিয়েছে? বিদ্যালয় শিখিয়েছে আমাদেরকে। আরো অন্যান্য নিয়ম কানুন সমাজের বিদ্যালয় শিখিয়েছে। বন্ধু বান্ধব একই রকম ভাবে, যেটাকে আমরা সহপাঠী বলি, তাদের কাছ থেকেও আমরা সোশ্যালাইজেশন শিখে থাকি। কেমন কি? বন্ধুত্ব, পরস্পরের সঙ্গে মিলে মিশে থাকা। সমাজ তো একজনকে নিয়ে নয়, সমাজের মধ্যে নারী পুরুষ সবাই মিলে মিশে রয়েছে। তাহলে এখানে সমাজে কোন ধরনের আচরণ করা উচিত, কোন ধরনের আচরণ করা উচিত নয়, সেগুলো আমরা বন্ধু বান্ধবদের কাছে শিখি, জানার চেষ্টা করি। সমাজ সংস্কৃতি মিডিয়া এগুলোও কিন্তু আমাদেরকে সামাজিকীকরণের দিকে এগিয়ে নিয়ে যায়। রাষ্ট্র, একটা কথা বলে, সামাজিকীকরণের যন্ত্র হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্র তোমাকে কেমন তৈরি করতে চাইতে আগামী 5 বছরে, তুমি সেই রকমই কিন্তু তৈরি হবে। তার কারণ রাষ্ট্রের বিভিন্ন নিয়ম শৃঙ্খলা রীতিনীতির কাছে আমরা, বা রীতিনীতিগুলো আমরা মেনে চলি, একই রকম ভাবে আমরা সামাজিকীকরণের দিকে এগিয়ে চলি। বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা আমরা প্রভাবিত হয়ে আমাদের মধ্যে কিন্তু সামাজিকীকরণ আসে। সামাজিকীকরণ মানে সমাজের সমস্ত নিয়ম নীতি,
সেটা রাজনীতি হতে পারে, সেটা অর্থনীতি হতে পারে, সেটা সামাজিক গুণাবলী হতে পারে, সেগুলো পারিবারিক যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলো হতে পারে, যে কোনো কিছুই যা সমাজে বেঁচে থাকতে গেলে প্রয়োজন সেইগুলোই কিন্তু সামাজিকীকরণের মধ্যে পড়বে। এবারে আসছি কি সামাজিকীকরণের কি কি উপাদান রয়েছে। আগে দেখলাম মাধ্যম, মানে কোন কোন জিনিসগুলো আমাদেরকে সামাজিকীকরণের মধ্যে আনে। এখন পড়বো আমরা সামাজিকীকরণের মধ্যে কিভাবে আসি, মানে কোন কোন দিকগুলোর দ্বারা আমরা সামাজিকীকরণের মধ্যে অন্তর্ভুক্ত হই। একটু আগেই আমি বলেছি অনুকরণ। একটা শিশু দেখছে যে আমি আমার বাবাকে প্রণাম করছি, তাহলে কিন্তু আমার দাদার ছেলে সেও আমার বাবাকে বা তার বাবাকে প্রণাম করার চেষ্টা করবে। অর্থাৎ একটি ব্যক্তি যখন অন্য ব্যক্তিকে দেখে তার আচরণগুলোকে নকল করার চেষ্টা করছে, সেটাকেই তো অনুকরণ বলি। এক্ষেত্রে কি হয়, সামাজিক নিয়ম রীতিগুলো আমরা দেখে অনুকরণ করার চেষ্টা করি। সাপোজ ধরো আমিও লক্ষ্য করে দেখেছি যে আমরা ফুচকা খাওয়ার পরে তার যে ওই প্লেটটা বা পাতাটা যাই বলি না কেন, যদি একজন ওই যে ডাস্টবিনটাতে ফেলে, একজন ফেললে পাশাপাশি 5 জন কিন্তু দেখে দেখে ফেলার চেষ্টা করে। যদি একজন না ফেলতো, প্রথম জন যদি বাইরে ফেলতো, পরের জন যদি সে শুভবুদ্ধি সম্পন্ন না হয়ে থাকে বাইরেই সে কিন্তু ফেলবে। অন্যকে দেখে সে অনুকরণের দ্বারা প্রভাবিত হয়ে গেছে। এটা জাস্ট কথা প্রসঙ্গে বললাম। কিন্তু একটা সমাজের নিয়ম রীতি অন্যজন কেমন ভাবে পালন করছে, সেটা পরিবার হতে পারে, সেটা শিক্ষক হতে পারে, সেটা আমার বন্ধু বান্ধব হতে পারে, তাদেরকে দেখে আমরা অনুকরণ করি। আর কি অভিভাবন, এটা একটু আলাদা। এখানে কিছু অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা আমাদেরকে পরামর্শ দেয়, আমরা সেই পরামর্শ অনুযায়ী কাজ করে আমাদের যে জ্ঞান চিন্তা শক্তি এগুলোকে বিকাশের করার চেষ্টা করি এবং ধীরে ধীরে সামাজিকীকরণের আওতায় আসি। মানে দেখবে এক কথায় আমার এটা খুব মনে পড়ে, আমার প্রফেসর বলতেন আমরা না টিচারদেরকে গিলে খাই। অর্থাৎ টিচার কোন ধরনের ব্যবহার ক্লাসের মধ্যে করছে, তার হাত কেমন ভাবে চলছে, তা সে কেমন ভাবে কোন ওয়েতে কথা বলছে, এগুলো সব লক্ষ্য করি। টিচার অনেক মেয়েরা আছে, ম্যাডাম কোন ধরনের দুল পরে এসছে, ছেলেরা দেখে স্যার কোন ধরনের শু পরে এসেছে, কেমন শার্ট পরে এসেছে। অর্থাৎ আমরা শিক্ষক শিক্ষিকাকে গিলে খাই এক কথায়। তিনারা যদি আমাদেরকে কোনো পরামর্শ দেয় আমরা সেটাকে মানার অবশ্যই চেষ্টা করি, মানে বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি। তো এই যে কারো পরামর্শকে মেনে চলা, এইটাকেই বলা হচ্ছে অভিভাবন। নেক্সট কি আছে ভাষা। এক কথায় একটা শিশু সমাজে কিভাবে আসবে ভাষা ছাড়া। যেমন আগের দিন বলছিলাম যে ভাষা বিকাশের ক্ষেত্রে দেখব যদি ভাষার উচ্চারণ না হয়ে থাকে শিশুর মধ্যে ভাষার বিকাশ হবে না। কেমন বিষয়টা, ধরো একটা শিশুকে আমি এমন এক জায়গায় নিয়ে গেলাম যেখানে মা বাবা দুজনেই আছে কিন্তু দুজনেই বোবা, মানে কথা বলতে পারে না, সেই শিশুও কথা বলতে পারবে না, কারণ সে আওয়াজটা কেমন সেটাই তো জানেনি। আগের দিনে এই গল্পটার কথা বলেছিলাম, দেখবে মোংলি নাকি একটা চলতো আগে কার্টুনের মতো, তো সে কি করতো, বা টারজান যদি দেখতে পাই, আগে সে কথা বলতে পারতো না, পশু পাখিদের ভাষাই বলতো। কেন? পশু পাখিদের সঙ্গে সে ছিল, তাদের ভাষাকে সে অনুকরণ করত। যবে থেকে ওই সামথিং কোন একটা মেয়ের সাথে পরিচয় হলো বা পরবর্তীকালে তার কাছ থেকে শিখলো যে ভাষা উচ্চারণ করতে হয় কেমন ভাবে। তাহলে একটা শিশুকে সমাজের মধ্যে অন্তর্ভুক্ত করতে গেলে ভাষার প্রয়োজন। আমি বাচ্চাকে বোঝাবো কিসের দ্বারা? একমাত্র ভাষাই বোঝানোর মাধ্যম। কারণ আকার ইঙ্গিতে আমরা স্পষ্ট যে কোনো বিষয়ের ধারণা পাই না। আমি তোমাকে খাবো বুঝাতে পারবো মুখের কাছে হাতটা বারে বারে নিয়ে গিয়ে, কিন্তু কি খাবো, আমি ভাত খেতে চাইছি না মুড়ি খেতে চাইছি, সেটা
ইশারা ইঙ্গিতে বোঝানো কিন্তু খুব মুশকিল। সেক্ষেত্রে সামাজিকীকরণের যেমন একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভাষা। ভাষার মাধ্যমে শিশুকে আমরা সামাজিকীকরণের আওতায় আনতে পারি। আর কি? অঙ্গীভূতকরণ, মানে একটি শিশুর কাছে প্রত্যেকটা সময়ে কোন কোন বিষয়গুলো উপনীত হচ্ছে এবং সেইগুলোর মধ্যে তার কোনোটা ভালো লাগা, কোনোটা খারাপ লাগা থাকবে। যেগুলো ভালো লাগার জিনিস সেগুলোকে সে কিন্তু নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করে, এগুলোকেই বলে অঙ্গীভূতকরণ। অর্থাৎ তার পছন্দের বিষয়গুলি, যেগুলি সে বুঝতে পারে বা যেগুলি তার ভালো লাগে, সেইগুলিকেই নিজের মধ্যে অঙ্গীভূত করার চেষ্টা করে, অর্থাৎ নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করে। এইভাবেই একটি শিশু সমাজের বিভিন্ন নিয়ম নীতিকে অনুসরণ করে, অনুকরণ করে, অভিভাবন করে অথবা অঙ্গীভূতকরণের মাধ্যমে একজন সমাজবদ্ধ জীবে নিজেকে আত্মপ্রকাশ করার চেষ্টা করে। নেক্সট টপিকে আসছি। দেখো, সামাজিকীকরণের ক্ষেত্রে তিনটে উপাদানের কথা বলেছিলাম বা তিনটে মেন কম্পোনেন্টের কথা বলেছিলাম। একটা হচ্ছে শিক্ষক, একটা হচ্ছে মা বাবা, একটা হচ্ছে সহপাঠী। যখন সিলেবাসটা দেখিয়েছিলাম, তো আমরা প্রথমে মা বাবাতে যাব, তারপরে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া, এবং পরবর্তীকালে আমরা সহপাঠী অর্থাৎ আমাদের বন্ধু বান্ধব। মানে একটি শিশুকে সামাজিকীকরণের ক্ষেত্রে এই যে তিনটে মাধ্যম কেমন ভাবে প্রভাবিত করছে সেইগুলো আমরা দেখব। প্রথমেই দেখো আছে মা বাবা বা বাবা মা, যেটাই বলি না কেন, অর্থাৎ শিশু মা বাবার কাছ থেকেই প্রথম সামাজিকীকরণ থেকে, এটা আমরা আগেই বলেছি। তো কোন কোন দিকগুলো হয়? তার মধ্যে ভাষা এবং যোগাযোগ গুলো, অর্থাৎ আস্তে আস্তে মা বাবার থেকেই শিশু ভাষা শিখে। ধর একটা ছোট্ট বাচ্চা, সে আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে বা আমাদের পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেছে, মা বাবা পরিবার দুজনেই বা পুরোটাই বাঙালি পরিবার, অর্থাৎ বাংলা ভাষাতে আমরা কথা বলি। কিন্তু ওই শিশুকে যদি আমি ওই অল্প বয়সে আমেরিকা নিয়ে চলে যাই, আমি যদি ইউরোপের কোনো দেশে নিয়ে চলে যাই, তাহলে সেই দেশের যে ভাষা, সেই দেশের যে সংস্কৃতি, সেগুলোকে সে কিন্তু অ্যাডপ্ট করতে শিখবে। অর্থাৎ তাহলে এই সংস্কৃতিতে কোনো একটি শিশু সে কিভাবে সমাজবদ্ধ জীবে পরিণত হবে, তার মা বাবা দ্বারা কিন্তু সেটি নির্ধারিত হয়। অর্থাৎ মা বাবা কেমন ভাবে তাকে পরিচালিত করে নিয়ে যায়। এই যে দেখো, আচার এবং আচরণ, শিষ্টাচার, এইগুলো পরিবার থেকেই কিন্তু আমরা শিখে থাকি। এগুলো একটু আগেই আমি বলেছি যদিও, কারণ এখানে সমস্ত টপিক একটার সঙ্গে একটা লিঙ্কেজ হয়ে রয়েছে। যে একটা বড়দেরকে সম্মান করা, সত্য কথা বলা, ঠিক আছে, বড়দেরকে প্রণাম করা, এই যে শিষ্টাচার বা ভদ্রতা, এগুলো কিন্তু আমরা মা বাবার কাছ থেকেই শিখি। যদি আমি দেখি যে পরিবারে মা বাবার মধ্যে সব সময় কোনো কোনো বিষয়ে যদি গন্ডগোল বা সমস্যা লেগে থাকে, সেই শিশুর সঠিক সামাজিকীকরণ হয় না, সে বিপথে চলে যায়। তার মধ্যে এই শিষ্টাচার বা ভালো আচরণ, এগুলো কিন্তু তৈরি হয় না। আর কি? মূল্যবোধ এবং নৈতিকতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একই রকম বংশগতির সঙ্গে তো সম্পর্কিত এটা। একটা শিশুর মধ্যে কতটা মূল্যবোধ তৈরি হবে, একটা শিশুর মধ্যে কতটা নৈতিকতা তৈরি হবে, তার মা বাবার থেকেই হয়। পরিবার কতটা, যদি আমি দেখি যে একটি বাবা তার আয়ের একটা সামান্য পরিমাণ অর্থ, হয়তো খুব বেশি নয় কিন্তু সামান্য পরিমাণ অর্থ হলেও সে গরিবদেরকে দান করে, যদি কোনো শিশু এটা দেখে, সেও কিন্তু তার মধ্যে এই নৈতিকতা তৈরি হবে যে গরিবদেরকে কোনো না কিছু আমার যতটা সামর্থ্য সেই অনুযায়ী দান করা উচিত। তাহলে এই যে মূল্যবোধ, এই নৈতিকতা মা বাবার কাছ থেকে আসে, এটা তো সামাজিকীকরণ। অন্যের কাজে লাগা বা অন্যের সমস্যার সময় পাশে দাঁড়ানো, এটাও তো সামাজিকীকরণ বা সমাজের একটা কাজ বলতে পারি।
সেটা কিন্তু মা বাবার কাছ থেকে আমরা শিখে থাকি। আর কি? আবেগ এবং মানসিক বিকাশ। একটা শিশুর মধ্যে আবেগ কিভাবে সঞ্চারিত হচ্ছে এগুলো কিন্তু মা বাবার কাছে শিখে, যে কোনো একটা কাজ হলে কতটা রিয়াকশন করব। কারো হয়তো মা বাবা একটা ছোট সামান্য বিষয়ে যদি খুব রিয়াকশন করে, ধর একটা শিশু পড়ে গেছে প্রচন্ড পরিমাণে লেগে গেল, বা আরো অন্যান্য যে বিষয়গুলো, তাহলে শিশু যখন বড় হবে সেও ভাবে একটু সামান্য কিছু হলে এইরকমই রিয়াকশন করতে হয়। মা বাবার কাছ থেকেই সেগুলো শিখবে। সমাজের বিভিন্ন নিয়ম নীতি কিভাবে অনুকরণ করব, কিভাবে অনুসরণ করব, এগুলো কিন্তু মা বাবার কাছ থেকেই শিখে থাকে। অর্থাৎ সামাজিকীকরণের মাধ্যম হিসেবে মা বাবা একটি গুরুত্বপূর্ণ কিন্তু মাধ্যম বা উপাদান বলতে পারি। আর কি রয়েছে? শিক্ষক শিক্ষিকা, সে সামাজিকীকরণে কি কি প্রভাব বিস্তার করে। দেখো, আমরা যখন, হয়তো তোমরা অনেকেই বড় হয়ে গেছো, প্রায় সবাই কম বেশি, এখন কিন্তু একটা লং টার্ম আমরা আর বিদ্যালয়ে থাকছি না। কিন্তু যে শিশুটা 5-এ পড়ে, 6-এ পড়ে, সে কিন্তু 10টা থেকে 4টা 5টা এই সময়টা একটা বিদ্যালয়ে থাকছে, শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠক এবং সহপাঠিকা এদের সঙ্গে থাকছে। বাকি সময়টা সে থাকছে কোথায়? বাড়িতে। এখন আবার অনেক উল্টা হয়ে গেছে, একটা শিশুর 4টা 5টা টিউশন, তাহলে সে পরিবারের সঙ্গে আর কতটুকু সময় পাচ্ছে? আমি একটা বাচ্চাকে পড়িয়ে থাকি, সেই বাচ্চারা ক্লাস 9-এ পড়ে, তো সে তার পরিবারের সঙ্গে সময় কাটানোর কোনো সময় পায় না। কখনো কখনো আমার কাছে পড়তে পড়তে, স্যার আমি কি 5 মিনিট খেলে আসবো? আমি বলি, না, তুমি 10 মিনিট খেলে আসো। অর্থাৎ তার কি মানসিক বিকাশ ব্যাহত হয়ে যাবে, কারণ 11টা টিউশন, ওই আইসিএসসি বোর্ডে পড়ে আর কি বাচ্চাটা, তাহলে 11খানা টিউশন কিভাবে সে সামলাবে? একদিন একদিন মাঝে মাঝে স্কুল কামাই করে। তাহলে একটি শিশু এখন বর্তমানে মা বাবার থেকেও বেশি পরিমাণ শিক্ষক এবং সহপাঠক এদের সঙ্গেই থাকে, বা শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠক সহপাঠিকাদের কাছেই ম্যাক্সিমাম সময় থাকে। তার সামাজিকীকরণের ক্ষেত্রে এই দুটো উপাদান বা এই দুটো মাধ্যম খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। যেমন সত্যি কথায় যদি আমরা বলি, এই যে আমরা বিভিন্ন ধরনের যে নেশার আসক্ত হই, মা বাবার থেকে না, কখনোই না, বন্ধু বান্ধবদের থেকে। তাহলে সামাজিকীকরণও কিন্তু আমরা বন্ধু বান্ধবদের কাছ থেকে শিখি। এটা, হ্যাঁ, এরা খারাপ সামাজিকীকরণ হোক বা ভালো সামাজিকীকরণ হোক না কেন, সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে। আজ থেকে শিক্ষক হিসাবে সামাজিকীকরণে কতটা ভূমিকা রেখেছে, কি জ্ঞান এবং শিক্ষাদান। অর্থাৎ শিক্ষক যে শুধুমাত্র বইয়ে কি রয়েছে সেই পড়াগুলোই আমাদেরকে বোঝান তা নয়, বাস্তব জীবনটা কেমন এবং বাস্তব জীবন কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয় সেই সম্পর্কিতও কিন্তু আমাদেরকে শিক্ষাদান করে থাকে একজন শিক্ষক। আমাদের মধ্যে শান্তি শৃঙ্খলা এগুলোর বিকাশেও কিন্তু শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে আমরা শিক্ষকদেরকে দেখি, থাকে না, যেমন আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম, তখন আমার কাছে আইডিয়াল ছিল হচ্ছে আমার রসায়নের শিক্ষক। ঠিক আছে, রসায়নের শিক্ষক সনাতন বাবু আমার কাছে আইডিয়াল ছিল। আমি কি দেখেছি? তার স্টুডেন্টদের সঙ্গে ব্যবহার, এই যে শিক্ষকদের কাছ থেকে লাঠি ছাড়িয়ে নেওয়ার পরেও উনি কিন্তু প্রত্যেকটা শিশুকে মেরে তক্তা বানিয়ে দিতেন, এখনো বানিয়ে দেন। তাহলে শিক্ষক কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের শৃঙ্খলা নিয়ম এগুলো শেখান, প্লাস তাদেরকে দেখে আমাদের মধ্যে নৈতিক গুণ ডেভেলপমেন্ট হয়। আমার খুব মনে পড়ে কেন এত শ্রদ্ধার উনি আমার কাছে। করোনা পিরিয়ডে উনি, মানে যখন আমরা ক্লাস 10-এ পড়তাম তখন আমাদেরকে ফ্রিতে কোচিং দিত, এবং শুধু আমাদেরকে না, আমাদের পাশের স্কুলের ছেলে মেয়েদেরকেও দিত। আমাদের স্কুলেই একটা মাঠের সাইডে একটা ছোট্ট হোস্টেল ছিল, সেইখানে উনি পড়াতেন।
সমস্ত যে যে আসতো, আমাদের পাশে একটা গার্লস স্কুল ছিল, সেখানকার মেয়েরা বা যার যার মনে হতে পারে পড়তে, সে আসতে পারে, বিনা কোনো রকম পয়সা লাগতো না। এটা আমাদের সময় হয়েছে। যখন করোনা পিরিয়ড হলো, আমি দেখেছি স্যার বাইক নিয়ে মেদিনীপুর থেকে পড়াতে যাচ্ছে আমাদের সেই গ্রামকে। কেন? ওনার মধ্যে নৈতিকতা রয়েছে কি, আমি যদি বাচ্চাগুলোকে না পড়াই, যদি বাই চান্স 10-এর এক্সাম হয়ে থাকে, বাচ্চাগুলো কি লিখবে? আর অন্যান্য শিক্ষকেরা, অন্যান্য মানুষেরা ভয়ে বেড়াচ্ছে না কেন? যদি করোনা হয়ে যায়। উনি এই বিষয়টাকে টোটালি তোয়াক্কা করে চলে গেছেন কি, যদি আমি একটু না পড়াই বাচ্চাগুলো, যদি নাম্বারটা কমে যায়। এই যে নৈতিকতা, যে এটা কঠোর সময়েও শিশুদের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, তাহলে এইভাবে আমরা শিখেছি ওনাকে দেখে। তাহলে শিক্ষকের মধ্যে যে নৈতিকতা গুণ রয়েছে, যে গুণাবলীগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের মধ্যে প্রভাবিত হয়। উনি 11-12-এর টিচার ছিলেন এবং ওনার সময়ের তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট ছিলেন। সবচাইতে দারুণ মজার বিষয়, আমরা যখন এইচএস পাস করছি 2016, উনি তখনও কিপ্যাডওয়ালা ফোন ব্যবহার করেন। এমনকি আরো একটা হাসির জিনিস, একদিন বর্ষাতে তিনি আসছেন, রেনকোটে মোবাইলটা ছিল, ব্যাটারি কেমন করে খুলতে হয় উনি জানেন না, কিপ্যাড মোবাইলের সিম ব্যাটারি কেমন করে খুলতে হয় উনি জানেন না। কিন্তু পড়াশুনো, নৈতিকতা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এমনকি বিভিন্ন ধরনের নাটক করা, এত সুন্দরভাবে একটা গম্ভীর আওয়াজে যেমন করতে পারেন, তেমনি খুব সফট যে আওয়াজগুলো সেইগুলোও করতে পারেন। জলজ্যান্ত একটা বলতে পারি যে অভিনেতার মতো উনি আচরণ করতে পারেন, এত সুন্দরভাবে নাটক করে থাকেন। তাহলে শিক্ষকের ওই সমস্ত গুণগুলো আমরা কিন্তু শিখছি এবং আস্তে আস্তে সামাজিকীকরণের মাধ্যমে সমাজবদ্ধ জীবে পরিণত হচ্ছি। আর কি আদর্শ হিসেবে আমাদের কাছে ভূমিকা, এই যে একটা কথা বললাম, ওই যে উনি আমার কাছে আইডল, আমার কাছে আদর্শ, কেন? ওনার ওই সমস্ত গুণাবলীগুলো দ্বারা আমরা প্রভাবিত হয়েছি এবং ওইগুলোকে অনুকরণ করেই আমরা কিন্তু এগিয়ে চলার চেষ্টা করছি। তাহলে শিক্ষক দ্বারা কিন্তু আমরা সামাজিকীকরণ হওয়ার চেষ্টা করছি। আর কি ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে। এই যেটা দৃঢ়চিত্ত সম্পন্ন মানুষ, তিনি তার পড়াশুনো বা তার চিন্তা শক্তিতে অটল, এই যে একটা তার মধ্যে ব্যক্তিত্ব, তার প্রতিভা হতে পারে, তার বিনয়ী হতে পারে, তার দক্ষতা হতে পারে, এগুলোর দ্বারা কিন্তু আমরা প্রভাবিত হই এবং আমরা সমাজে সমাজবদ্ধ জীব হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। এরপরে কি আছে? সামাজিকীকরণের মাধ্যম হিসেবে সহপাঠী, পিয়ার গ্রুপ। পিয়ার গ্রুপ মানে যাদের সঙ্গে আমরা থাকি স্কুলে, আমাদের বয়সী, আমাদের ক্লাসের, তারাই আমাদের পিয়ার গ্রুপ, যাদের সঙ্গে আমরা পড়াশুনো করি, খেলাধুলো করি, গল্প করি, তাদের থেকেও আমরা সামাজিকীকরণের বিভিন্ন দিকগুলো শিখে থাকি। ধরো একটা ভালো বন্ধুর সাহায্যে আরেকটা মানুষও ভালো হতে পারে। সে একটা প্রশ্ন ছিল, সৎসঙ্গে কি যেন স্বর্গবাস এবং অসৎ সঙ্গে নরক, একটা কথা আছে না? যে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পিয়ার গ্রুপ কেমন হবে সেই অনুযায়ী কিন্তু সামাজিকীকরণ হয়ে থাকে। অর্থাৎ সামাজিকীকরণ সমাজের ক্ষেত্রে ভালো হবে না খারাপ হবে, এটাও কিন্তু পিয়ার গ্রুপের ক্ষেত্রে কাজ করে। পিয়ার গ্রুপ যদি ভালো হয়, তারা যদি ভালো মোটিভেশন দ্বারা মোটিভ হয়, তাহলে কিন্তু সামাজিকীকরণ ভালো হবে। কি সামাজিক বিভিন্ন দক্ষতা, দেখবে বাচ্চা অনেক ধরনের আছে। আমরা ছোটবেলায় দেখেছি কিছু কিছু শিশু সবার সঙ্গে মিশতে পারতো না, এখনো দেখি। আমার যে ব্যাচের টিউশন রয়েছে সেখানে আমি দেখি অনেক শিশু একা একা থাকতে পছন্দ করে, তারা অন্যের সাথে সেই রকম মিশতে পারে না, তাদেরকে আমরা কি ইন্ট্রোভার্ট বলি। আর যারা সবার সঙ্গে মিশে যেতে পারে তাদেরকে এক্সট্রোভার্ট বলি, তাই না? তো অনেক শিশু ইন্ট্রোভার্ট হয়ে থাকে, আবার কেউ নিজেদেরকে
সবার সামনে সুন্দরভাবে বিকশিত করতে পারে। এই যে তার এই সামাজিক দক্ষতাগুলো সহপাঠীদের কাছ থেকে শিখে। অনেক সময় একটা মানুষ ইন্ট্রোভার্ট আছে, কিন্তু বন্ধুদের সঙ্গে মিশে 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 সে আস্তে আস্তে এক্সট্রোভার্টে হয়ে যায়। আমাদের অনেক বন্ধু ছিল প্রথমের দিকে ইন্ট্রোভার্ট। আমি যখন ক্লাস 5-এ প্রথম গেছি, তখন একদম শেষ বেঞ্চে একটা কোণে বসে আছি ভয়ে। কি এত বাচ্চা দেখিনি। একসঙ্গে 70-80 জন করে রুমে ঢুকিয়ে দিয়েছে, রুম পুরো গম গম করছে। আর আমি যে প্রাইমারি স্কুল থেকে পড়ে এসেছি, সেখানে 15 জন 20 জন পড়তো, এবং বিভিন্ন ইংলিশ মিডিয়াম থেকে এসেছে, তারা বিভিন্ন কালারিং ড্রেস পরে এসেছে, মানে একটা ইউনিফর্ম যাকে বলি। আর আমাদের তখন তো প্রাইমারি স্কুলে ইউনিফর্মের কোনো ব্যাপার ছিল না। তো দেখে যেমন একটা ভয় ভীতির সঞ্চার হয়ে গেল। তাহলে আস্তে আস্তে তাদের সঙ্গে মিশেছি, জানতে পেরেছি, এইভাবেই সামাজিকীকরণ হয়। আর কি, যোগাযোগের দক্ষতা বৃদ্ধি। আমরা বন্ধুদের কাছ থেকে অনেক কিছু শিখি, তার মধ্যে একটা কি, মত প্রকাশ করা। দেখবে একটা শিশু অনেক সময় তার মধ্যে থাকা যে দিকগুলো সেগুলোকে তুলে ধরতে পারে না, কিন্তু অন্যান্য বন্ধুর সহায়তায় তাদের থেকে থেকে দেখে শিখে এই মত প্রকাশ কিন্তু সে করতে পারে। আর কি, আত্মবিশ্বাস এবং আত্মপরিচয় গঠন। এই যে বন্ধুদের সঙ্গে থেকে আমিও যে একটা সত্তা, এইটা বিকাশ করতে পারে কিন্তু একটা শিশু। একটা সমাজের মধ্যে আমিও একজন সমাজের অঙ্গ, এটা তৈরির ক্ষেত্রে কিন্তু সহপাঠীরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে শিক্ষক করছে না এমনটা নয়, শিক্ষকেরাও করে থাকে। আর কি, নিয়ম শৃঙ্খলা। এগুলো নতুন করে বলার কিছু নাই। আমরা বন্ধুদের কাছে খেলাধুলোর সময়, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করার সময় আমরা বিভিন্ন ধরনের নিয়ম কানুন শৃঙ্খলা এগুলো শিখে থাকি। কিরকম, এগুলো সামাজিকীকরণ। অনেক কিছু বিষয় আমি বন্ধুদের কাছ থেকে জেনেছি, আগে জানতাম না বিষয়গুলো কি। কারণ কি, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি, আমরা এক একটা ছোট ছোট কমিউনিটি থেকে যাচ্ছি। সেই কমিউনিটি কেমন ধরনের আচরণ করে থাকে অন্য কমিউনিটির থেকে আলাদা, অন্য সমাজের থেকে আলাদা। কোনো সমাজ একটু গোঁড়া হয়, কেউ উদার হয়, কেউ আবার মাঝামাঝি হতে পারে। তো এই তিনটে সমাজের শিশু যখন একটা বৃহৎ বিদ্যালয়ে যাচ্ছে, তখন তাদের মধ্যে কিন্তু ওই যে তিন ধরনের সমাজের নিয়ম শৃঙ্খলা আস্তে আস্তে কি হচ্ছে, সেই এক কথায় স্প্রেডিং করছে। আর কি, আবেগীয়তার বিকাশ, আবেগীয় বিভিন্ন বিকাশ, দুঃখ, রাগ, আনন্দ, ক্ষোভ, এগুলোর যে বহিঃপ্রকাশ এবং এগুলোকে নিয়ন্ত্রণ করা, এই দুটো বিষয় কিন্তু আমরা আমাদের পিয়ার গ্রুপ বা বন্ধু বান্ধবদের কাছ থেকে জেনে থাকি, বা তাদের থেকেই আমরা শিখি। এগুলো স্বাধীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। অর্থাৎ একটি শিশু অন্য শিশুকে দেখে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অনেক ক্ষেত্রে অর্জন করে। কি, ও ওই সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারছে, আমি পারবো না। ও নিজের মতামত প্রকাশ করতে পারছে, আমি পারবো না। এই যে প্রতিবাদী হয়ে ওঠা, নিজের সিদ্ধান্তকে সবার সামনে তুলে ধরা, এগুলো কিন্তু পিয়ার গ্রুপ থেকেই শিখি। দেখবে একটা বয়স থাকে, আমরা পিয়ার গ্রুপের সঙ্গে সব সময় থাকতে পছন্দ করি, বাড়ি যেতামই না ওই সময়। বন্ধুরা একটা খেলা, হয়তো হতে পারে সেটা কোনো একটা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান যখন বিদ্যালয় হতো, যেমন যখন সরস্বতী পুজো হতো বিদ্যালয়ে আমাদের, আমি 3 দিন ঘরই আসতাম না। ওই হয়তো আসতাম টুকটাক করে, রাত 2 দিন রাত্রে বিদ্যালয়ে ঘুমাতাম। বিদ্যালয়ের সব লো বেঞ্চ বা হাই বেঞ্চ গুলোকে, হাই হাই বেঞ্চ বা লো লো বেঞ্চ, এগুলোকে জড়ো করে মানে 12 জন 15 জন বন্ধু বান্ধব ঘুমাতাম বিদ্যালয়ে। ওই যে জাগ প্রদীপটা যাতে সবসময় জ্বলে, সেটা লক্ষ্য রাখা। বা যেদিন অনুষ্ঠান থাকে খাওয়ানোর, তার আগের দিন রাত্রে সমস্ত ধরনের বিষয়গুলো, যেমন আমাদের বিদ্যালয়ের চাবিকাঠি আমার কাছে থাকতো তখন। তো এই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এগুলো কার দ্বারা পাচ্ছে, সব শিখে পাচ্ছে। কাদের থেকে, বিভিন্ন পেয়ার গ্রুপ থেকে। শুধু কি পেয়ার গ্রুপ থেকেই পাচ্ছেন না, শিক্ষক মহাশয় অবশ্যই গুরুত্বপূর্ণ, একই রকম ভাবে মা বাবা। এই তিনটে যে মাধ্যম,
এই তিনটে মাধ্যমের সহযোগেই কিন্তু আমরা সামাজিকীকরণ বা আমাদের মধ্যে সামাজিকীকরণ হয়ে থাকে। দেখো এই জায়গা পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলো, না হলে কিন্তু আমরা প্রশ্ন আলোচনাতে যাব। দেখো কারো যদি কোথাও প্রবলেম থাকে, কোনো জায়গা বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে বলো, না হলে আমরা প্রশ্ন আলোচনাতে যাব। স্যার একটা প্রশ্ন আছে, বলবো? অবশ্যই বলো। স্যার, সামাজিক বিকাশ ও সামাজিকীকরণ এই দুটো কি এক? দেখো সামাজিক বিকাশ মানে হচ্ছে সামাজিক গুণাবলীগুলো আমার মধ্যে এসে যাওয়া, এটা হচ্ছে সামাজিক বিকাশ। আর সামাজিকীকরণ মানে যে পদ্ধতিতে সামাজিক বিকাশ ঘটছে। দেখো বুঝাতে পারলাম কিনা, যে পদ্ধতিতে সামাজিক বিকাশ ঘটছে মানে আমরা ধীরে ধীরে শিশু থেকে সমাজবদ্ধ জীবে পরিণত হচ্ছি যে পদ্ধতির দ্বারা, সেটা হচ্ছে সামাজিকীকরণ। মানে সামাজিকীকরণ অ্যাজ এ প্রসেস, বুঝতে পারলে? আর সামাজিক বিকাশ মানে সমাজের যত সব নিয়ম শৃঙ্খলা গুলো আমার মধ্যে তৈরি হয়ে গেছে, তখন আমার সামাজিক বিকাশ ঘটলো। বুঝতে পারলে? আচ্ছা স্যার, আচ্ছা কি আর একটা ধন্যবাদ প্রশ্ন? স্যার। আচ্ছা আচ্ছা, কি আর একটা হাত তুলেছে দেখি। আচ্ছা তুমিই তুলেছিলে না? আচ্ছা আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো কোনো প্রশ্ন জাগছে না? হ্যালো, দেখো নেক্সট আমরা প্রশ্নতে যাচ্ছি, কেমন? প্রশ্নগুলো দেখা যাচ্ছে। প্রথম প্রশ্ন আছে, এর আগের দিন আমরা স্যার আরেকটু বড় করলে ভালো হয় দেখতে। আর একটু বড় করা তো যাবে না বাবা। তুমি তোমার যে এই স্ক্রিনটাকে তুমি তোমার কি রোটেট করে নাও, তাহলে তোমার কাছে বড় হিসাবে হবে। ওই স্ক্রিনটাকে তুমি রোটেট করে নাও, বুঝতে পারলে? স্ক্রিনটাকে রোটেট করে নাও। আমি এটা সেই প্রেজেন্টেশন মোডেই রেখেছি, যথেষ্টই বড় আছে। তোমার কাছে স্ক্রিনটা রোটেট করে নিলে বুঝতে পারবে। এর পরের দিন তাহলে একটা প্রশ্ন একটা পেজেই আনবো তাহলে, কেমন? এর থেকে বড় করা আর যাবে না। দেখো ফার্স্ট প্রশ্ন আছে, শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি? দেখো আগের দিন আমরা 5টা প্রশ্ন আলোচনা করেছিলাম, আজকে 6 থেকে আলোচনা করব। একজন শিক্ষার্থীর ক্ষেত্রে তার যে প্রেরণা মানে কি বলেছিলাম? মোটিভেশন। মোটিভেশন সৃষ্টি করার ক্ষেত্রে শিক্ষকের কি কর্তব্য রয়েছে? প্রথমে আছে দেখো, শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দেওয়া। বিতে আছে মাঝে মাঝেই ভুল করার জন্য বকুনি দেওয়া। সিতে আছে যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসাবে মেনে নেওয়া। দিতে আছে খুব উচ্চমান বজায় রাখার চেষ্টা করা। কি হতে পারে এটার উত্তর? স্যার সি এ নাম্বার হবে, এটা মাঝে মাঝে উপদেশ দেবে স্যার। যে শিক্ষার্থী যতটা পারে ততটা সাফল্য মেনে নেওয়া। আচ্ছা আমি বিভিন্ন লোকে শুনলাম, এবার আমি একটু বলার চেষ্টা করি। এক্ষেত্রে আমাদেরকে সিটা নেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ। কেন বিষয়টা বলছি দেখো, ধরো আমার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা 30টাই তার টেনে টুনে পাওয়ার কথা। আবার আমার আরো একটা বাচ্চা আছে যার 95টা পাওয়া যায় বা 95 সে পায়। তাহলে এই দুই বাচ্চাকে কি আমি যে মানে 35-30 পায় তাকে কি আমি মোটিভেশন দেব না? না যে শুধু 95 পাচ্ছে তাকে মোটিভেশন দেব না? যে 95 পেয়ে গেছে ওকে আর মোটিভেশন দেওয়ার দরকার নেই। তাহলে শিক্ষার্থী যতটা সাফল্য লাভ করেছে ততটার জন্যই আমাকে তাকে মোটিভেশন দেওয়া উচিত, যে না তুমি ভালো করেছো। সে যদি তার থেকে অনেক খারাপ করতো তখন তুমি বলতে যে না আরেকটু ভালো করতে হবে। অর্থাৎ একটা শিক্ষার্থী যতটা সাফল্য অর্জন করেছে
ততটার জন্যই তাকে মোটিভেশন করা। আমি আমার ওই শিক্ষার্থী থেকে কখনোই বলবো না যে 35 পাই, পরের পরীক্ষায় কিন্তু তোকে 100-তে 99 পেতে হবে না, সে ভেঙে পড়বে। তাহলে তাকে মোটিভেশন দিতে হবে, এর পরের বারে কিন্তু তোমাকে 40 বা 45 পেতে হবে। অর্থাৎ তার কাছে প্রেরণাটা হবে সে যতটা সাফল্য পাচ্ছে ততটার জন্যই মোটিভেশন দেওয়া। এবারে কেউ বলছে মাঝে মাঝে উপদেশ দেওয়া। দেখো, উপদেশ দিলে তুমি সবসময় মোটিভেশন পাবে না। আমাদেরকে স্যাররা বিভিন্ন সময় উপদেশ দিয়ে থাকে, সব উপদেশে কিন্তু আমরা মোটিভেটেড হই না। দেখবে দুই ধরনের মোটিভেশন রয়েছে, তোমাদেরকে স্যার হয়তো গ্রুপে একটা নোটসও দিয়েছিল। একটা হচ্ছে আভ্যন্তরীণ, নিজের ভিতর থেকেই আসে। আরেকটা হচ্ছে কি, যেগুলো বাহ্যিক, যেগুলো আমার ভিতর থেকে আসে না। যেমন কি কোনো বাচ্চাকে বললাম আমি, তুমি ভালো করে যদি পড়াশুনো করো তোমাকে চকলেট দেবো আমি, এটা হচ্ছে কি বাহ্যিক প্রেরণা। আর কোনো বাচ্চা নিজে নিজেই মন থেকে আমাকে ভালো পড়তে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, এই যে এইটা যখন কোনো বাচ্চার মধ্যে তৈরি হচ্ছে নিজে নিজেই, বাইরের থেকে কোনো মোটিভেশন দেওয়ার প্রয়োজন হচ্ছে না, তখন তাকে আমরা বলছি কি আভ্যন্তরীণ প্রেরণা। তো এক্ষেত্রে একটি শিক্ষার্থী যতটা সাফল্য লাভ করেছে ততটাই সাফল্যের বা তার ওইটা অতটাই তার সফলতা, এটা আমাদেরকে মেনে নিতে হবে। 7 নাম্বার প্রশ্ন আছে, দেখো, শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব। ফার্স্ট আছে দেখো এতে সুন্দর বক্তৃতা দেওয়া, তারপরে রয়েছে বই থেকে ভালো ভালো উদাহরণ দেওয়া, শীতে রয়েছে শিক্ষার্থীর পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দেওয়া এবং রোজ পড়া ধরা। অনেকেই দেখছি সি অ্যান্সার দিচ্ছ এক্ষেত্রে, অনেকেই দেবলীনা, শিউলি, এরা দেখছি সি অ্যান্সার দিচ্ছ। অবশ্যই এটার উত্তর সি হবে। একটা শিশুর মধ্যে আগ্রহ বিকাশের ক্ষেত্রে কি কি করতে পারি, শিক্ষার্থীর যে কাছের উদাহরণগুলো, আমি তোমাকে যে উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করেছি, এই আগে যে যতটুকু আমি পড়ালাম বা বোঝানোর চেষ্টা করলাম, আমি কিন্তু আকাশ থেকে পড়া এমন কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করিনি। যেগুলো আমাদের পরিচিত, সেই পরিচিত বিষয়গুলোকেই কিন্তু উদাহরণ হিসেবে তুলে দিয়েছি, যার জন্য শিক্ষার্থীর আগ্রহ। যেমন আমি আমার যখন বাচ্চাটাকে অঙ্ক করাই তখন আমি কি বলি, ধর একটা যোগ আছে, যোগটা লেখা ছিল রাম এত টাকা শ্যাম এত টাকা, আমি ওইটাকে বাদ দিয়ে দেই, কি বলি তোমার মা তোমাকে এত টাকা দিয়েছে আর তোমার ভাইকে এত টাকা দিয়েছে, তাহলে মোট তোমার মা কত টাকা দিয়েছে। এক্ষেত্রে তার একটু মজা লাগবে, তার একটু ভালো লাগবে, আগ্রহ জন্মাবে, বাহ স্যার তো আমাদের নিয়ে বলছে। অথবা তোমার দুজন বন্ধুকে যখন তাকে কোনো কিছু উদাহরণ দেই, তুমি এবং তোমার বন্ধু এই দুজন এতগুলো মার্বেল নিয়েছো বা সামথিং কিছু একটা নিয়েছো, তখন তার মধ্যে কি স্যার আমার জ্ঞাত বিষয়গুলো, আমার জানা বিষয়গুলো থেকে কিন্তু বলার চেষ্টা করছেন, তখন শিক্ষার্থীর ওই বিষয় সম্পর্কে জানার আগ্রহ আরো কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে 6-এরও সি এবং 7-এরও সি। 8 আসছি, দেখো, শিক্ষার্থীদের প্রক্ষোভ, প্রক্ষোভ মানে কি ইমোশন, মানে তার মধ্যে রাগ, ভয়, ভীতি, এই সমস্ত জ্ঞান শিক্ষকের জানা প্রয়োজন। তাহলে শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত যা কিছু জ্ঞান শিক্ষকের জানা প্রয়োজন। তো এই জানার কারণ কি হতে পারে, তার একটি কারণ কি, শিক্ষক শিক্ষার্থীদের কি কি বিষয়গুলো জানার চেষ্টা করবে। 1, উদ্বেগ দূর করতে পারবে। 2, রাগ হলে শাসন করতে পারবেন। 3, শিক্ষার্থীদের পরীক্ষার ভয় দেখিয়ে শান্ত রাখার চেষ্টা করবেন। এবং 4, হাসাহাসি বন্ধ করতে পারবেন। মানে প্রক্ষোভ সংক্রান্ত কোন কোন জ্ঞানগুলো তার থাকা উচিত। বা অনেকেই দেখছি ঠিকই উত্তর দিচ্ছ,
প্রথম কথা, রাগ হলে শাসন করতে পারবেন, এইটা হবে না। 2, ভয় দেখানোর বিষয়গুলো পড়ার মধ্যে আসবে না। আমি একটু ছোট্ট করে বলে দেই, সিডিপি সংক্রান্ত যে কোনো বিষয়ে শিক্ষার্থী কখনো ভয় পাবে না বা তাকে ভয় দেখানো হবে না, এবং টিচারকে কখনো অপমানিত করা হবে না। এই দুটো টার্ম সব সময় কিন্তু মাথায় রাখবে। তাহলে এক্ষেত্রে একদম উদ্বেগ দূর করতে পারেন, মানে তার প্রক্ষোভ সংক্রান্ত যদি জ্ঞান থাকে, তাহলে শিক্ষার্থীর মধ্যে কি কি উদ্বেগ রয়েছে, তার মধ্যে কি কি সংশয় রয়েছে, সেই সংশয়গুলো শিক্ষার্থী দূর করতে পারে। মানে আমি তোমার প্রক্ষোভ সংক্রান্ত বিষয়গুলো কেন জানতে চাইবো, তার কারণ তুমি কতটা ইমোশনাল, তুমি কোন কোন, ধরো কেউ হয়তো এতটাই মা বাবা নিয়ে ইমোশন, তাকে ওই সংক্রান্ত কিছু বলে দিলে সে খুব কষ্ট পাবে, তখন কিন্তু সে পড়াশোনার মধ্যে আসতে পারবে না। অথবা সে তার বন্ধুকে নিয়ে খুব, মানে কি বলবো, পজেসিভ যাকে বলতে পারি, তো সেখানে যদি আমি তাই কিছু বলে দিই তার বন্ধুকে, তখন কিন্তু তার পড়াশোনা করতে ইচ্ছা লাগবে না। তাহলে শিক্ষার্থীর যে প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান, কেন শিক্ষকের প্রয়োজন, যাতে শিক্ষক শিক্ষার্থীর উদ্বেগটাকে দূর করতে পারেন। এরপরে 9 নাম্বার প্রশ্নটা কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে এটা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয়, খুব ভালো করে দেখবে, সম্পর্কিত নয় কোন আইনটি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় কোন আইনটি? প্রথম কথা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি, যদিও আমরা এই টপিকটা এখনো আসিনি, এটা আমাদের সবচাইতে বড় টপিক গ্রুপ বি এর পার্ট, এখান থেকে 5টা এমসিকিউ পড়বে, আমরা পরে আসবো, কিন্তু এটা আমি সিলেবাস বলার সময় বলেছিলাম 2 ধরনের শিশুকে, মানে কি, সাধারণ শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এই 2 শিশুকেই একই বিদ্যালয়ে আনা, এটাই অন্তর্ভুক্তিমূলক। তো এটার সঙ্গে সম্পর্কিত নয় কি? প্রথম কথা, শিক্ষার অধিকার অবশ্যই সম্পর্কিত। একটা শিশুর শিক্ষার অধিকার যদি না থাকতো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আসতোই না। সাপোজ প্রতিবন্ধী শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যদি শিক্ষার অধিকার না থাকতো, যে আচ্ছা তুমি তো চোখে দেখতে পাও না, তোমাকে পড়তে হবে না, যারা চোখে দেখতে পাবে তারাই পড়তে পাবে, যদি এই রকম আইন থাকতো, তাহলে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আসতো না? এটা কি শিশু শ্রম নিবারণ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই জন্যই তো করা হয়েছে, যাতে শিশু শ্রমটা ধীরে ধীরে কমে যায়। আর কি, দৈহিক শাস্তি নিরোধ। দেখো, দৈহিক শাস্তির সঙ্গে অন্তর্ভুক্তি কিন্তু খুব একটা সম্পর্কিত নয়। বিদ্যালয়ে দৈহিক শাস্তি দেওয়া হয়তো উঠে গেছে, কিন্তু অন্তর্ভুক্তির সঙ্গে দৈহিক শাস্তির কোনো সম্পর্ক নেই। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি, যে 2 ধরনের শিশুকে, এখানে তো বলা হচ্ছে না যে যে হয়তো কথা বলতে পারে না তাকে আমি মারবো না, বা যে কথা বলতে পারে তাকে মারবো, এমনটা নয়, যে ভুল করবে তাকে শাস্তি দেওয়া হবে, যে কেউ হতে পারে, অন্তর্ভুক্তির কোনো সম্পর্ক নেই এখানে। আর কি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব, তো অভিভাবকত্ব ব্যাপারটা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে এটা রয়েছে, আমরা যখন পড়বো তখন দেখব। তাহলে এখানে উত্তর সি হওয়া উচিত, তার কারণ ব্যক্তির যে দৈহিক শাস্তি, এটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয়। মানে সব শিশুকে এক জায়গায় পড়ানো হবে, তার ক্ষেত্রে দৈহিক শাস্তি কি এমন হতে পারে? এমন কিছু নয় যে যে কথা বলতে পারে না, যে দেখতে পায় না তাকে মারা হবে না, যে দেখতে পায় তাকে মারা হবে, এরকমটা তো নয়। দৈহিক শাস্তি যে কাউকে, যে পড়াশুনো করবে না তাকেই করা হবে, যদিও এখন দৈহিক শাস্তি প্রায় উঠে গেছে, নেই। ওই যে আমাদের কয়েকজন স্যার এখনো আমাদেরকে পিটেন। এরপরে আসছে কি, সার্বিক মূল্যায়ন। এটা আমরা পড়ে এসেছি কিছুটা, যে সার্বিক বিকাশের কথা, মানে একটি শিশুর সমস্ত দিকের যদি বিকাশ হয়, তখনই তাকে আমরা কিন্তু সার্বিক মূল্যায়ন বলার চেষ্টা করব। এখানে
সমগ্র পাঠক্রমের মূল্যায়ন না, পাঠক্রম কেন হবে, সার্বিক মূল্যায়নের ক্ষেত্রে পাঠক্রম আসবে না। সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন এটা কিছুটা হতে পারে, তারপরে এগুলো পড়ে দেখি। সমগ্র বৌদ্ধিক সক্ষমতা না, শুধু বৌদ্ধিক কেন হবে, আর সমস্ত শিক্ষার্থীদের একযোগে মূল্যায়ন না, এক্ষেত্রে বি একদম কারেক্ট অ্যান্সার। সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, অর্থাৎ একটা শিশুর মধ্যে যে চারটা দিক বলেছি, শারীরিক, সামাজিক, প্রাক্ষবিক এবং বৌদ্ধিক, এই যে চারটা দিক, এই চারটা দিকই কিন্তু বিকাশের সঙ্গে সম্পর্কিত, এবং মূল্যায়নের ক্ষেত্রে বা সার্বিক মূল্যায়নের ক্ষেত্রে এই চারটে দিককেই কিন্তু দেখা হয়ে থাকে।